এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি বাংলাদেশি ব্লগার রাখিমণি নারায়ণগঞ্জ থেকে। সকালে ঘুম থেকে উঠে তারপর ছেলেকেও ঘুম থেকে উঠিয়ে দিলাম। এখানে আমার ছেলে মাদ্রাসায় চলে যাবে, তার আগে একটু কোরআন তেলাওয়াত করে নিতেছিল। আর আমি ওর জন্য একটা পরোটা আর চা করে দিতেছিলাম। ও সকালবেলা তেমন কিছুই খেতে চায় না, তাই তাড়াহুড়া করে একটা পরোটা আর এক কাপ চা তৈরি করে দিতেছি। সঙ্গে আমি একটু চা খেয়ে নেব। চা খেয়ে তারপর ছেলেকে দিয়ে আসলাম মাদ্রাসায়, মানে ওর কিছু বই আনা বাকি ছিল, সেগুলো নিয়ে আসলাম। আর আসার সময় এই যে এখানে টাটকা সবজি পেয়েছিলাম, তো সেগুলোই নিয়ে আসলাম। এখানে পাট শাক নিয়ে আসছি আর অল্প করে কিছু সবজি নিয়ে আসছি। তো এগুলোই আমাদের দেখা যাচ্ছে 7 দিন চলে যাবে। মেয়েকেও কিন্তু পড়াশোনার জন্য টিচারের কাছে দিয়ে দিছি। ছেলেকে যার কাছে পড়ায় তার কাছে কিন্তু দিয়ে দিছি। আর এখানে সে ভাঙ্গা হাতে কি যে হিজিবিজি লেখালেখি করতেছিল আর মুছতেছিল। সে খুব আনন্দ নিয়ে পড়াশোনা শুরু করতেছে। তো মনে মনে ভাবতেছি, এখন তো বুঝতেছি না পড়ালেখা কি, এখন খুব আনন্দ সহকারে পড়তেছে। কিন্তু যখন বুঝবে পড়ালেখা কি, তখন শুধু কান্না করবে আর বলবে পড়ালেখা কবে শেষ হবে। পড়ালেখা আর ভালো লাগে না, যেটা আমরা বলেছিলাম। যাই হোক, তারপর নাস্তা শেষ করে সবাইকে নাস্তা দিয়ে খাইয়ে একবারে ঘরের কাজকর্ম শেষ করে রান্না করে চলে আসলাম। এখানে মুরগি কেটে ধুয়ে নিচ্ছি। আজকে মুরগির মাংস আলু দিয়ে ভুনা ঝোল করে রান্না করব, ভুনা না। আর এখানে পাট শাক ভাজি করব। ভাত প্রথমে বসিয়ে দিয়েছিলাম, তো ভাত কিন্তু রাইস কুকার অলরেডি হয়েও গেছে। তো একটু নাড়াচাড়া দিয়ে তারপর ঢেকে রেখে দেবো অনেকক্ষণ। এতে করে কিন্তু গরম থাকবে। যেহেতু ছেলে আবার চলে আসবে 11:30টার দিকে, ও এসে আবার খাবার খাবে, তার জন্য কিন্তু ভাতটা আগে রান্না করে নিই। দেখা যাচ্ছে ভাত হলে তরকারি না হলেও ওকে একটা ডিম ভাজি করে দিলেও খেয়ে নেয়। দেখা যাচ্ছে আমার ছেলেটা সারাদিন সময়ই পায় না। সকালবেলা উঠে মাদ্রাসায় চলে যায়, 11:30 বাজে আসে। আবার এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার ম্যাডাম চলে আসে, সেখানে পড়াশোনা করে তারপর গোসল করে খেয়ে আবার মাদ্রাসায় চলে যায়। তো রাত্রে ওইখানেই থাকে, একটু সারাদিন সময় থাকে না। তো ছেলের সাথে সাথে কিন্তু নিজেকেও ওরকম করে দৌড়াদৌড়ি করাইতে হয়। ছেলে মেয়ে যেহেতু দুইটাই ছোট, ওদেরকে খাবার খাওয়ানো, দেখা যাচ্ছে অনেক সময় খাবারও খেতে চায় না, মর্জি করে, তখন খাবার নিয়ে ওদের পিছু পিছু ছুটতে হয়, খাবার খাইয়ে দিতে হয়। যেহেতু মা, ওদেরকে খাবার না খাইয়ে কিন্তু নিজের শান্তিভাবে খাওয়া যায় না। এখানে আমি সব কিছু একদম কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্নাটা বসিয়ে দেব। যেহেতু ভাত হয়ে গেছে তাই এত প্যারা নাই। দেখা যাচ্ছে একটা তরকারি রান্না করে তারপর আমার ছেলে মেয়ে দুজনকে খাইয়ে নিব। তো এর মধ্যে ওদেরকে আবার হালকা টিফিন দিয়ে দিব, দুধ আর বিস্কিট দিয়ে দিব, কখনো পাউরুটি আর দুধ দিয়ে দিই। তো এক এক সময় এক এক নাস্তা দিয়ে দিই। আমি রান্না করতে করতে ওদের যদি ক্ষুধা লাগে, মানে যখন পড়তে বসে পড়ার আগে আমি কিছু খাইয়ে নিই, যাতে করে ভালোভাবে পড়াশোনায় মনোযোগ দিতে পারে। নিজে খাবার খাবো কি খাবো না সেটা বড় কথা না, কিন্তু সন্তান কি খেলো না খেলো সেটা কিন্তু মায়েদের দেখার বিষয়। এই যে সন্তান কতটুকু খাবার খেলো, কতটুকু পুষ্টি পেল, ওরা কিভাবে পড়াশোনা করলো, কিভাবে ওরা চলাফেরা করতেছে, সব দিকে কিন্তু মায়েদেরই খেয়াল রাখা লাগে। তা না হলে কিন্তু সব দোষ মায়েদের ঘাড়ে এসে পড়ে। রান্না করতে করতে দেখলাম ছেলের বাবা ছেলেকে আড়মোস পেড়ে দিতেছিল। মাদ্রাসা থেকে এসে বায়না করতেছে, আড়মোস পেড়ে দাও, আমার হুজুরদের জন্য নিয়ে যাব, আমার বন্ধুবান্ধবদের জন্য নিয়ে যাব। মাশাআল্লাহ, আমাদের কাছে কিন্তু অনেক আড়মোস হয়। বইয়ের ভাষায় আমরা যেটাকে জামরুল বলি। তো অনেকে আমার মুখে আড়মোস নামটা শুনে হয়তো চিনবেন না, জামরুল। তো আমাদের গাছে কিন্তু সাদাটা লালটা দুইটাই হয়, অনেক বেশি হয়। আমাদের আশপাশে যত মানুষ আছে সবাইকেই কিন্তু দিয়ে খাই, তারপর যে আসে সেই কিন্তু নিয়ে যায়। তো গাছের মধ্যে এমনভাবে ধরে থাকে মনে হয় কি লাল আপেলগুলো ঝুলে আছে। আর এই যে এখানে কতগুলো পাট শাক আমি চুলায় বসালাম, আর সিদ্ধ হয়ে কতটুকু হয়ে গেছে। আসলে শাক অনেকখানি দেখা গেলেও
যখন এটাকে সিদ্ধ করে ভাপিয়ে নেওয়া হয় তখন কিন্তু এটা অল্প একটু হয়ে যায়। যাই হোক, এটাকে এখন বেশি করে পেঁয়াজ, মরিচ, রসুন দিয়ে বাগার দিয়ে নিব। যতটুকুই হোক না কেন অল্প জিনিসও খেতে কিন্তু ভালোই লাগে। আর পাট শাক ভাজিটা আমার ভীষণ পছন্দ। তো এখানে মরিচগুলোকে ভালোভাবে আমি একটু ম্যাশ করে দিতেছিলাম যাতে ঝাল হয়। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ জানাচ্ছি, ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দিবেন। আর যদি ভিডিওটা আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর যারা লাইক সাবস্ক্রাইব দুটোই অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। মেয়ে হওয়া যতটা সহজ, বউ হওয়া যতটা সহজ, মা হওয়া কিন্তু ততটা সহজ নয়। একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে মা যতটা কষ্ট করে তার চাইতেও বেশি কষ্ট করতে হয় তাকে মানুষের মতন মানুষ করা। সন্তান যদি খারাপ হয় তাহলে দেখবেন সবাই কিন্তু তার মায়ের দিকে আঙুলটা তোলে যে মা ভালো না, মা ভালোভাবে শিক্ষা দিতে পারে নাই, তার কারণে কিন্তু সন্তানটা এরকম হয়েছে। তাই সব সময় চেষ্টা করি যেন সন্তানটা ভালো শিক্ষায় শিক্ষিত হতে পারে। নিজের সন্তান না, অপরের সন্তানকেও কিন্তু দোষ ত্রুটি করলে তখন সেটাকে ধরিয়ে দেওয়া আমাদেরই কর্তব্য। বর্তমান সমাজে ছেলে মেয়েদের যে অবস্থা, তো সেসব দেখে ভীষণ ভয় লাগে যে আমার ছেলে মেয়ে কি সঠিকভাবে মানুষ হচ্ছে কিনা, কিংবা ওদেরকে আমি ভালো শিক্ষাটা দিতে পারতেছি কিনা। বর্তমান যুগে সৎভাবে বেঁচে থাকাটা অনেক বেশি কষ্টের হয়ে গেছে। দেখা যাচ্ছে যে খেতে পারতেছে সে অনেক বেশি খাচ্ছে, আর যে পাইতেছে না সে কিছুই পাইতেছে না। তো সৎভাবে বেঁচে থাকাটার জন্য সব সময় চেষ্টা করে যাব, আল্লাহ যতদিন পর্যন্ত তৌফিক দান করেন। যাই হোক, এই তো এখানে আমি কিন্তু পাট শাক ভাজিটা করে নিয়েছি। ভাত কিন্তু অলরেডি হয়ে গেছে, পাট শাক ভাজি করাও শেষ। এখন শুধু মুরগির মাংস তরকারিটা করে নিব, তারপর শেষে একটু করলা ভাজি করে নেব। করলা ভাজিটা আমি ছাড়া আমাদের ফ্যামিলিতে কেউ বেশি পছন্দ করে না, তো তাই অল্প করেই করে নেব। তো আজকের দুপুরের আয়োজন এগুলোই: পাট শাক ভাজি, মুরগির মাংস, আলু দিয়ে ঝোল, আর করলা ভাজি, সঙ্গে গরম গরম ভাত। তো রান্নাবান্না শেষ করে তারপর রান্নাঘর পরিষ্কার করে সব কাজ শেষ করে নেব। মধ্যবিত্ত ফ্যামিলি কখনো ভালো খেলে আবার কখনো মন্দ খেতে হয়, কখনো মাংস ভাত খেলে আবার কখনো শাক ভাজি দিয়েও কিন্তু ভাত খেতে হয়। ভাত কিন্তু খাওয়াই লাগে আর দিন কিন্তু পার হয়। তো আল্লাহর কাছে শুকরিয়া করে হালাল পথে হালালভাবে খাবার খাবো, তাতেই কিন্তু আমার শান্তি। দেখা যাচ্ছে হারাম পথে আমি প্রতিদিন মাংস কিনে খাওয়ার থেকে হালাল উপার্জনে আমি শাক দিয়ে ভাত খাবো। তারপরও আল্লাহর কাছে শুকরিয়া করি যে আল্লাহ হালাল পথেই খাওয়াইয়েন, হালাল পথেই রাইখেন। বর্তমানে তো ঈমান নিয়ে টিকে থাকা অনেক বেশি কষ্টের। বয়সের ব্যবধানে মানুষ কিন্তু অন্যরকমভাবে চিন্তা করতে শুরু করে যায়। যখন ছোট্টবেলায় ছিলাম তখন কিন্তু চিন্তাভাবনা করতাম পড়ালেখা নিয়ে, রেজাল্ট কীরকম হবে। রাত জেগে থাকতাম এই ভয়ে যে রেজাল্ট খারাপ হবে কি না, আম্মু আব্বু বকা দেবে কি না। তো বড় হয়ে গেলাম তখন কিন্তু চিন্তা করতাম যে কেমন জীবনসঙ্গী হবে। বিয়ে হওয়ার পর চিন্তা ভাবনা করতেছি স্বামীর ইনকাম দিয়ে কীভাবে সংসার চালাবো। আর এখন বাচ্চা হয়ে গেছে, এখন চিন্তা করি তাদেরকে কীভাবে মানুষ করব। কোনো এক সময় নিজে খাওয়ার জন্য বায়না করতাম, আর এখন ছেলে মেয়েদেরকে খাওয়ানোর জন্য জেদ ধরতে হয়, বকা দিতে হয়। তো সময়ের ব্যবধানে আর বয়সের ব্যবধানে মানুষকে কিন্তু সব কিছুই মানিয়ে চলতে হয়। এই তো এখানে আমার শাক ভাজিটা করা শেষ, তারপর এখানে আমি মুরগির মাংসটাকে রান্না করে নিতেছি। আমি এখন মুরগির মাংসটাকে আগেই ভালোভাবে একদম সব মশলাপাতি দিয়ে মেখে রেখে দেই, তারপর যখন রান্না করি তখন পেঁয়াজ, তারপর গরম মশলা, তেজপাতা এগুলো ভেজে ওটার মধ্যে মুরগির মাংসটা দিয়ে দিই। তারপর ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে তারপর আলু দিলে আলু অ্যাড করে দিই। আর তা না হলে ভুনা ভুনা করলে এরকম করে ভুনা করে ফেলি। আসলে এইভাবে মুরগির মাংসটা খেতে অন্যরকম একটা টেস্ট আসে, ভালো লাগে। সবসময় একই রকমভাবে রান্নাবান্না করলে কেমন যেন লাগে। তো মাঝে মাঝে একটু অন্যরকম করে রান্নাবান্না করার চেষ্টা করি। আর আমার বাচ্চারা মুরগির মাংসটা যেহেতু একটু বেশি পছন্দ করে, তাই ওদের জন্য কিন্তু মাঝে মাঝে অন্য অন্য উপায়েও রান্না করে দিতে হয়। কখনো বুটের ডাল, কখনো মুগের ডাল, কখনো বা বোনা করে দেই। এই তো এখানে মাংসটা ভালোভাবে কষানো শেষ, তো এখন আমি ঝোলের পানি অ্যাড করে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।